বন্ধুরা এখন আমরা দেখব এক্সপেন্সেস সেটিংসটা। ঠিক আছে? সো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি শো আইটেমস টেবল অন এক্সপেন্সেস অ্যান্ড পারচেজ ফর্মস। সো এটা এখানে অলরেডি অন করা আছে। আচ্ছা। এটি অন করা না থাকলে বা না থাকলে কি হতো আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে সেই লেআউটটা। আচ্ছা। ট্র্যাক এক্সপেন্সেস বাই অ্যান্ড আইটেমস বাই কাস্টমার। আচ্ছা, এটা একটি অ্যাডভান্স পর্যায়ের সেটিংস। যদি আপনি চান আপনার এক্সপেন্সেসটা কাস্টমার ওয়াইজ ট্র্যাক করতে, তখন আপনি এটি অন করে দিতে পারেন। হ্যাঁ, এই যে আপনি জানেন অন করতে হলে আপনাকে জাস্ট এখানে পেন্সিলটায় টিক করতে হবে, দেন আপনি জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দেবেন, দ্যাটস ইট। এরপর এটা অন হয়ে গেল। আচ্ছা, এরপর মেক এক্সপেন্সেস অ্যান্ড আইটেমস বিলেবল। এই জিনিসটা কি? এটিও একটি অ্যাডভান্স লেভেলের সেটিংস। এটি মূলত ব্যবহার করা হয় সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসে। বেশিরভাগ ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় ল ফার্মের ক্ষেত্রে। অর্থাৎ ধরুন যে ল ফার্ম আমি এজ এক্সাম্পল বা অ্যাকাউন্টেন্সি ফার্ম এজ এক্সাম্পল হিসেবে ধরি এখানে। ওখানে যেটা হয়, ল ফার্মরা তারা তাদের ফির বাইরেও কোনো মামলা পরিচালনা করতে গেলে যে খরচটুকু, এডিশনাল যে খরচ, বিভিন্ন ধরনের ডকুমেন্টস তুলতে গেলে বা বিভিন্ন আদার ফিস, যেটা যেটা তাদের ফি এর অংশ না, কিন্তু ওইটা মামলার খরচ বাবদ আসে, ওই ধরনের বিলগুলাকে বিলেবল করার জন্য এই জিনিসটাকে টিক করে দিতে হয়। সেক্ষেত্রে হলে হবে কি, এটাকে যদি আপনি যে কোনো এক্সপেন্সকে বিলেবল করে দেন, তাহলে যেটা হবে, আপনি যখন ক্লায়েন্টকে বিল করতে যাবেন, আপনার ফি অর্থাৎ ল ফার্ম যখন তার ক্লায়েন্টকে বিল করতে যাবে তাদের ফি এর জন্য, সেই সাথে যেই ওই মামলাটি করতে গিয়ে যে ধরনের এক্সপেন্সেস গুলা হয়েছে সেটিও তাদের ইনভয়েসে অ্যাড করা যাবে, করবেন না। ওকে। ডিফল্ট বিল পেমেন্ট টার্মস। বিল পেমেন্ট টার্মস ইন জেনারেলি এক এক কোম্পানিতে এক রকম হয়ে থাকে, এক এক সাপ্লায়ার এক এক রকম করে থাকে। ইন জেনারেল আপনি যে কোনো একটা দিতে পারেন। যদি 30 ডেজ হয়, ডিউ অন রিসিপ্ট সাধারণত খুব কমই হয়। সাধারণত 15 টু 30 ডেজ, 15, 30, 60 ডেজ, তিনোটাই আসলে খুব তিনোটা টার্মসই খুব বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। সো আমি এটা সেভ করে রাখছি। পারচেজ অর্ডার, যদি আপনার কোম্পানি যদি পারচেজ অর্ডার আপনি অন করে রাখতে চান, পারচেজ অর্ডার এখানে রেকর্ড করতে চান, আম, আপনি যদি এমন হয় যে আপনি কোনো জিনিস কেনার ক্ষেত্রে আপনি পারচেজ অর্ডার ইস্যু করে থাকেন, সেক্ষেত্রে আপনি এটা অন করে দেবেন। যদি দরকার না থাকে আপনি এটা অফ করে দেবেন। যখন আপনি এটি পারচেজ অর্ডার পাঠাবেন, তখন কি মেসেজটা আপনি এখানে দিতে চান সেটা আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। যে আপনি গ্রিটিংস কি ডিয়ার করবেন, না অন্য কিছু লিখবেন, নাকি পুরো নামটা দেবেন, নাকি শুধু ফার্স্ট নেম দেবেন, নাকি শুধু কোম্পানির নেম ইউজ করবেন, সেটা আপনি এখানে লেআউটটা এখানে ডিজাইন করে নিতে পারবেন, আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং আপনি যদি চান যে কি আপনি যে ইমেলটা পাঠাচ্ছেন আপনার সাপ্লায়ারের কাছে, সেটা যদি আপনি আপনার নিজের কাছেও একটা কপি রাখতে চান, তাহলে আপনি এখানে টিক দিয়ে রাখতে পারবেন। এটাও একটা ডামি ইমেল অ্যাড্রেস। এখানে মূলত আপনার ইমেল অ্যাড্রেসটা ইউজ হবে। অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটি আপনি আপনার কুইকবুকে ইউজ করেছেন, ওই ইমেল অ্যাড্রেসই এখানে চলে আসবে। ওকে। সো আমরা প্রথমে কোম্পানির সেটিংটা দেখেছি, সেলসটা দেখেছি, এক্সপেন্সেসটা দেখেছি। আমরা অ্যাডভান্স লেভেলের সেটিংসটা দেখব। যেমন আপনার বিজনেস ফার্স্ট মান্থ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার। আপনারা অনেকেই হয়তো এটা কনফিউজড হয়ে যেতে পারেন। ক্যালেন্ডার ইয়ার আর ফাইন্যান্সিয়াল ইয়ার ডিফারেন্ট। অর্থাৎ ক্যালেন্ডারের প্রথম মাস জানুয়ারি, কিন্তু সব বিজনেস যে জানুয়ারি থেকে শুরু হয়েছে এমন কিন্তু না। বিজনেস ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে, মার্চ থেকেও হতে পারে, এপ্রিল থেকেও হতে পারে, মে থেকেও হতে পারে। আমি যদি ইউকের কথাই ধরি, ইউকের বিভিন্ন কোম্পানির ফার্স্ট ফাইন্যান্সিয়াল মান্থ ডিফারেন্ট হয়ে থাকে। সো আপনি ভালো করে, এটা সাধারণত কখন কোম্পানি রেজিস্টার্ড হয়েছে, এটা কোম্পানি হাউসে যদি আপনি ইনফরমেশনটুকু দেখেন, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনি এটা লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানি হাউস ইনফরমেশন আপনি দেখলেই বুঝতে পারবেন এটি কোন কোম্পানির জন্য ফার্স্ট মান্থ অফ ফিনান্সিয়াল ইয়ার কোনটি। আর যদি সেটা সোল ট্রেডার হয়, বা বাংলায় বললে যদি এক মালিকানা কারবার হয়, সেক্ষেত্রে ইউকে বিজনেসের ক্ষেত্রে মনে রাখবেন ফার্স্ট মান্থ অফ ফিনান্সিয়াল ইয়ার হবে এপ্রিল। ফার্স্ট মান্থ অফ ফিনান্সিয়াল হবে এপ্রিল, যদি সেটি সোল ট্রেডার হয় এবং সেটি ইউকে তে হয়। আর যদি লিমিটেড কোম্পানি হয়, আপনাকে কোম্পানি হাউসে দেখে নিতে হবে যে ফার্স্ট মান্থ অফ ফিনান্সিয়াল ইয়ার কোনটি। মনে রাখবেন, আপনি যদি এখানে এই সেটিংটি ঠিকমতো সেট না করেন, এটি আপনার রিপোর্টিং এ প্রভাব ফেলবে। আপনি যখনই রিপোর্টিং করবেন, আপনার সঠিক ডেট এবং পিরিয়ড সিলেক্ট করতে আপনাকে বেশ ব্যাক পেতে হবে। আচ্ছা,
ফার্স্ট মান্থ অফ ট্যাক্স ইয়ার সেম অ্যাজ ফাইন্যান্সিয়াল ইয়ার। ইউজুয়ালি এটি সেম অ্যাজ ফাইন্যান্সিয়াল ইয়ারই হবে ইন জেনারেল। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ আপনার বিজনেস যদি এপ্রিল থেকে শুরু হয়ে থাকে আপনার ট্যাক্স ইয়ারও এপ্রিল থেকে হবে। আপনার বিজনেস যদি জুন থেকে শুরু হয়ে থাকে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারও জুন থেকেই হবে। ওকে, অ্যাকাউন্টিং মেথড দুটি মেথড আছে, একটি হচ্ছে অ্যাক্রুয়াল এবং ক্যাশ। আচ্ছা, সাধারণত ক্যাশ মেথড ইউজ করা হয় ভেরি স্মল টাইনি সোল ট্রেডারের ক্ষেত্রে, বাট ইন জেনারেল লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অ্যাক্রুয়ালই হয়ে থাকে। সো আমরা এটা অ্যাক্রুয়াল রাখলাম। ক্লোজ দ্য বুকস, এই জিনিসটি আপনি যদি ক্লোজিং ডেট আমাদের যেটি হয়, আমরা ক্লাউড অ্যাকাউন্টিং প্যাকেজের একটি বড় অসুবিধা হচ্ছে এটিতে ভুল করা খুব সহজ। ভুলে চাপ পড়ে কোনো কিছু ডিলিট করা, কোনো কিছু ভুলে অ্যাড করা, এটি খুব সহজ একটা বিষয়। সেই ভুল থেকে রক্ষা পেতে এই টুলসটা বেশ কার্যকরী। আপনি এখানে যেই ডেটে সিলেক্ট করে দেবেন, যে পিরিয়ড যেখানে আপনি ডেট সিলেক্ট করে দিলেন, এক্সাম্পল আমি আজকে জুলাইয়ের 15 তারিখ সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, তাহলে জুলাইয়ের 15 তারিখের আগে কোনো কিছু ভুলে চাপ দিয়ে ভুল হবে না। যখন আপনি এই ধরনের কোনো কিছু করবেন তখন সিস্টেম আপনাকে আস্ক করবে অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং। সে দুইটা অপশন আছে, যখন এই ধরনের ভুল হোক বা শুদ্ধ হোক, যে আপনি যদি চেঞ্জ করতে চান আপনার ক্লোজিং ডেটের আগে কোনো কিছু, তখন সিস্টেম আপনাকে ওয়ার্নিং দেবে যদি আপনি এই প্রথম সেটিংসটা দেন। যদি আপনি দ্বিতীয় সেটিংসটা দেন, সিস্টেম সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড জিজ্ঞেস করবে। সেই পাসওয়ার্ডটা আপনাকে এখন সেট করতে হবে। আমি একটা পাসওয়ার্ড একটা এক্সাম্পল হিসেবে একটা সেট করলাম। যখনই আপনি এই পিরিয়ডের আগে কোনো কিছু চেঞ্জ করতে যাবেন, সেটা জেনে হোক না জেনে হোক, তখন সিস্টেম আপনাকে আস্ক করবে যে তোমার পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ড দিলে পরে সেটা চেঞ্জ করা যাবে, না হয় চেঞ্জ করা যাবে না। সো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে, আমার ব্যক্তিগত মত, অবশ্যই আপনারা এই টুলসটার ইউজ করবেন, এতে আপনার ভুলের সম্ভাবনা অনেকটুকুই কমে যাবে। আচ্ছা, সো আমি এটা সেভ করছি না, আমি এমনি রেখে দিচ্ছি। এরপর হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম। এটি ইউকের যারা কনস্ট্রাকশন ফার্মে কাজ করেন ওদের জন্য একটা স্পেশাল একটা স্কিম, যেটাতে 20% ট্যাক্সেশন কেটে রাখা হয় এবং এটি অনেকটা পেরোলের মতো, প্রতি মাসে একবার সাবমিশন করতে হয়। এটি সিআইএস যদি আপনি এখানে একবার অন করেন, এটা কিন্তু আর অফ করা যাবে না, ঠিক আছে? সো যদি যে ফার্ম, সব ফার্মের যারা যদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যদি না হয়, যে ফার্মের কাজ আপনি করছেন, তাহলে আপনি এটা অন করবেন না। মেকিং ট্যাক্স ডিজিটাল, এটি ইউকে গভর্নমেন্টের একটি প্রজেক্ট। গভর্নমেন্ট দীর্ঘদিন চেষ্টা করে এদেশের ট্যাক্সেশন সিস্টেমকে 100% ডিজিটাল করে ফেলছে। এখন আপনার জন্য এটা কম্পালসারি, এটা আপনাকে অন করতেই হবে, ঠিক আছে? এটা আপনি অন করবেন। যদি আপনি ইউকের বিজনেস ভিএটি রেজিস্টার্ড কোনো বিজনেস আপনি করে থাকেন, ইন জেনারেল, এখানে কিছু এক্সেপশন আছে, সেটা আপনাকে জানতে হবে, বাট এটা ইন জেনারেল কেস হচ্ছে আপনি মেকিং ট্যাক্স ডিজিটাল রেজিস্ট্রেশন করবেন। কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি আরেকটি বিষয়। সেটি এখানে আপনি লার্ন হাউ টু কানেক্ট দিলে আপনি জানতে পারবেন। সেটি আরো ব্যাপক বিষয় আছে। বাট ইন জেনারেল আপনাকে কানেক্ট করতে হবে এবং আপনি কোম্পানি এটিকে অন করতে হবে। তাহলে যেটা হবে, অন করলে পরে যেটি হবে, আপনার ভিএটিটা আপনি এখান থেকে সোজা এইচএমআরসি তে সাবমিশন করতে পারবেন। কোম্পানি টাইপ আমি আগেই বলেছি, কোম্পানি টাইপ সেটিকে সোল প্রোপ্রাইটার লিমিটেড কোম্পানি যেটি হয়, আপনি সেটি সিলেক্ট করে দেবেন। চার্ট অফ অ্যাকাউন্টস, চার্ট অফ অ্যাকাউন্টস এর যদি নাম্বার যেটি, সেটা হলো চার্ট অফ অ্যাকাউন্টস এর নাম্বার ব্যবহার করলেই ভালো। তাতে যেটা হয় আপনি আইডেন্টিফাই করতে সুবিধা। অর্থাৎ প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টস এর জন্য একটি করে নাম্বার দিয়ে থাকবে। হুম, যেমন রেন্টের জন্য একটি কোড ইউজ করা হলো, সেলস এর জন্য একটি কোড ইউজ করা হলো, পারচেজ এর জন্য একটি কোড ইউজ করা হলো। সেটি আপনি চাইলে ইউজ নাও করতে পারেন, বাট নাম্বার ইউজ করলে আমার মতে এটি সুবিধা বেশি। ডিসকাউন্ট নিয়ে আমি এখন বলছি না। আচ্ছা, ট্র্যাক ক্লাসেস। আচ্ছা, আপনি যদি আপনি যদি আপনি যদি আপনার বিজনেসের ৩-৪টা ডিপার্টমেন্ট থাকে, ৩-৪টা আছে, আপনি একজন শপ ওনার, আপনি ৪টা ব্রাঞ্চ আছে, আপনি সুপার মার্কেট করেন, আপনি ৪টা ব্রাঞ্চ রান করেন। আপনি আপনার প্রত্যেকটা ইনকাম এক্সপেন্ডিচারকে যদি ব্রাঞ্চ ওয়াইজ আপনি এটাকে ক্লাস বলে ক্লাসটা অন করে দেন, আপনি আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ক্লাসকে আপনি ট্র্যাক করতে পারবেন। এটি হচ্ছে ক্লাস। এবং লোকেশন ওয়াইজ ক্লাস এবং লোকেশন ওয়াইজ, তো ২ ধরনের ট্র্যাকিং করা যায়। এই ২ ধরনের ট্র্যাকিং আপনি এখানে অন করে দিলেন।
কারেন্সি যদি আপনার একটা কারেন্সি হয় তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই। যদি আপনার বিজনেস ৩-৪ টা কারেন্সি ডিল করে, যেটাকে মাল্টি কারেন্সি বলে, ডলার ইউজ করছে, জিবিপি ইউজ করছে, হ্যাঁ? আ ইউরো ইউজ করছে, তখন আপনি মাল্টি কারেন্সি অন করে দেবেন। মাল্টি কারেন্সি একবার অন করলে এটা আর অফ করা যায় না। সো আপনি মাল্টি কারেন্সি অন করার আগে একটু ভেবেচিন্তে করবেন যে এটির প্রয়োজনীয়তা আছে কিনা। আচ্ছা। এরপর আপনার ডেট ফরম্যাট আপনি সাধারণত আমরা এটি ইউজ করি, ব্রিটিশ স্ট্যান্ডার্ড এটি করবেন। নাম্বার ফরম্যাট আমরা এটি ইউজ করি। আচ্ছা, এই বাটনগুলো খুব হেল্পফুল যদি আপনার লাগে। ওয়ার্ন ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড অন, যদি আপনি একই চেক নাম্বার ২ বার ইউজ করেন আপনাকে ওয়ার্নিং দেবে। বিলের ক্ষেত্রেও তাই। একই বিল নাম্বার যদি আপনি ২ বার ইউজ করেন ওয়ার্নিং দেবে। জার্নালের ক্ষেত্রেও তাই। আপনি যদি একই জার্নাল নাম্বার ২ বার ইউজ করেন ওয়ার্নিং দেবে। এই হলো আপনার সেটিংস মূলত। তাহলে বন্ধুরা আমি আরেকবার যদি ১ম থেকে বলি, আমরা ১ম এ কোম্পানির সেটিংসটা নিয়ে আলোচনা করেছি। কোম্পানির সেটিংসটা কি হবে? এটা ভেরি সিম্পল একটা বিষয়। আপনি কয়েকবার দেখে নিলেই আপনি কোম্পানির সেটিংটা করতে পারবেন। এরপর আমরা সেলস এর সেটিংটা করেছি। সেলস এর সেটিংসটা খুব সংক্ষেপে বলেছি। আপনি সেলস ইনভয়েস নিয়ে যদি আপনি আম আ ডিজাইন করতে চান, সেলস ইনভয়েস এড করতে চান, আপনি এই অপশনটি ইউজ করবেন। এখানে নিউ স্টাইল, অনেকগুলো স্টাইল ইনভয়েস আছে। ডিফারেন্ট স্টাইল আছে। আপনি এটি ইউজ করবেন। আমরা ১ম এ সেটা দেখিয়েছি। সো এরপর এরপর আমরা আপনাকে আ এক্সপেন্স এর সেটিংসটা দেখিয়েছি। আ এক্সপেন্স সেটিংসটা দেখিয়েছি। এরপর আমরা অ্যাডভান্স সেটিংসটা দেখিয়েছি। আচ্ছা। আমরা শুধু সেলস ইনভয়েস এর আম অপশন গুলো নিয়ে আমরা আরেকটি প্রেজেন্টেশন করব। আর যে এক্সপেন্স এবং অ্যাডভান্স এ যেটা আমরা দেখিয়েছি মূলত এটি এনাফ। যেকোনো কোম্পানি চালানোর জন্য এটি যথেষ্ট। বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে এই প্রেজেন্টেশনটি দেখলেন তাদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ। আমি অনুরোধ করব আপনারা আমাদের YouTube চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কি ধরনের বিষয় আপনারা জানতে চাচ্ছেন বা আপনাদের কোনো কোয়েরি থাকলে বা আমাদের প্রেজেন্টেশনের মানটা আমরা কিভাবে উন্নত করতে পারি, আরো ভালো করতে পারি, সে বিষয়ে আপনাদের মতামত দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ। পরের পর্ব দেখার অনুরোধ রইল।